ঠিক আছে? ম্যাথগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। সো হোপফুলি ওটাতে আর প্রবলেম থাকার কথা না। এখন আমরা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনটা শুরু করব। ঠিক আছে? এইটা তো একটুও মনে হয় শুরু করা হয় নাই, না? এটা কি শুরু করেছিলাম? আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, করে দিচ্ছি, হ্যাঁ। এখন দেখতে পাচ্ছেন তো, না? ওকে। তো আমরা হচ্ছে মানে গত লেকচারটাতে ২ টা ডিস্ট্রিবিউশনের ফাংশন পড়েছি। একটা ছিল বাইনোমিয়াল আর একটা ছিল পয়জো। এবং ২ টাই ছিল ডিসক্রিট টাইপের র‍্যান্ডম ভেরিয়েবলের জন্য। ডিসক্রিট। আর আজকে যেটা শিখবো এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইপের র‍্যান্ডম ভেরিয়েবলের জন্য। আমি আগেও রিপিট করেছি, আবারও বলছি, মানে আমাদের কিন্তু এখানে ফাংশনাল ফর্ম অনেকগুলা থাকে, অনেক। সেখান থেকে আমরা শুধুমাত্র শিখছি ৩ টা। ৩ টার মধ্যে ২ টা শিখছি ডিসক্রিটের জন্য আর একটা শিখছি হচ্ছে কন্টিনিউয়াসের জন্য। সো এখান থেকেও ম্যাথ খুবই সহজ। খালি একটু কনসেপ্টটা ধরতে একটু টাইম লাগবে, কিন্তু ম্যাথগুলো খুবই সহজ। ঠিক আছে? তো নরমাল ডিস্ট্রিবিউশনের ফাংশনাল ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এটা মুখস্থ করতে হবে না। রিজনটা হচ্ছে এই ফাংশনটা দিয়ে অ্যাকচুয়ালি মানে আমরা যখন প্রবাবিলিটি বের করি এখানে ইন্টিগ্রেশন করতে হয়। হুম? ডিসক্রিটে তো দেখেছেন যোগ করতে হচ্ছে, যেমন ধরেন আমি বলেছি এক্স্যাক্টলি 4টা সাকসেস হতে পারে তার সম্ভাবনা কত, তখন আপনি এক্স এর মান 4 বসিয়েছেন। আবার যদি বলি যে মোর দ্যান 4, তখন আবার হয়তো বা 5 থেকে স্টার্ট করে আপার লিমিট পর্যন্ত প্রবাবিলিটি বের করেছেন। তো সেই ক্ষেত্রে বের করার সময় আমাদেরকে যোগ করতে হয়েছে। তো এটা ডিসক্রিটের জন্য আমরা যোগ করি, কিন্তু কন্টিনিউয়াস টাইপের ডেটা সেট থাকলে বা ভ্যারিয়েবল থাকলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ইন্টিগ্রেশন করতে হয়। এটুকু কনসেপ্ট হয়তো বা আপনাদের আছে। হ্যাঁ, ডিসক্রিটের ক্ষেত্রে আমাদেরকে সাম নিতে হয়, সামেশন ইউজ করতে হয়, আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন নিতে হয়। তো এখন এখানে বেসিকটা হচ্ছে আমাদেরকে আসলে ইন্টিগ্রেশন করতে হতো, বাট আমাদের এটা করতে হবে না। রিজনটা কি? এখানে কিছু টেবিল আপনাদেরকে প্রোভাইড করা হবে। আমি একটু টেবিলটা দেখাই। এই ধরনের কিছু টেবিল আপনাদেরকে প্রোভাইড করা হবে, পরীক্ষার সময় এগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই টেবিলগুলোতে আসলে কি ইনফরমেশন আছে? ইন্টিগ্রেশন করার পরে মানে একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করার পরে যে রেজাল্টটা আসে সেগুলোই এখানে দেওয়া আছে। সো এই কারণে আপনাদেরকে ইন্টিগ্রেশনটা করতে হবে না। ঠিক আছে? ইন্টিগ্রেশন করার পরে যে রেজাল্ট আসে সেগুলো অলরেডি বের করাই আছে। আপনাদের কাজ হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্ট ওয়াইজ ওই টেবিল থেকে ভ্যালুগুলোকে পিক করা। ঠিক আছে? এখন ইন্টিগ্রেশন করা হয় বেসিক্যালি এই ফাংশনটা দিয়ে। তো ফাংশনটাকে বলা হয় এক্স এর ফাংশন। এক্সটাই হচ্ছে এখানে র‍্যান্ডম ভেরিয়েবল। আর মিউ আর সিগমা স্কয়ার। এর আগে আপনারা মিউটা পেয়েছেন। মিউটা দ্বারা কি বোঝায় বলেন তো? মিউ দ্বারা কি বোঝায়? এর আগে চ্যাপ্টারে কিন্তু মিউটা আপনারা পেয়েছেন। মিউ দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়? কারোই মনে নেই? খালিদ বলতে পারবেন না? ম্যাম, পড়তে পারি নাই, অসুস্থ তো। না না, এটার জন্য না, মানে আগে একটা চ্যাপ্টারে আমরা পড়েছি না মিউ দিয়ে কি ডিনোট করা হতো। পয়জোর আগে কিছু একটা পড়ছিলাম, ওই পয়জোর আগে যেন কোনটা পড়ছিলাম ওইটা মনে হয়। না না না, পয়জো না, আরো আগে মিড টার্মের সিলেবাসের কথা চিন্তা করেন। ও, মিড টার্মের আগে, ভুলে গেছি। পপুলেশন মিন ছিল না, মিন, গড়। পপুলেশন মিনকে মিউ দিয়ে ডিনোট করা হতো না, আর স্যাম্পল মিনকে এক্স বার। জি ম্যাম। আচ্ছা, মনে না থাকলে নাই, সমস্যা নাই। মিউটা হচ্ছে একটা মানে মিনের জন্য প্যারামিটার, আর সিগমা স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়েন্সের জন্য। ভ্যারিয়েন্স। ঠিক আছে? তাহলে আপনার কোশ্চেনে দেখবেন যে মিন এবং ভ্যারিয়েন্সের ইনফরমেশন প্রোভাইড করা থাকবে। বাইনোমিয়ালে যেমন ছিল এন আর পি, এন ছিল নাম্বার অফ ট্রায়ালস, পি ছিল প্রবাবিলিটি অফ সাকসেস, এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। সিমিলার ওয়েতে নর্মাল ডিস্ট্রিবিউশন আপনি বুঝবেন কিভাবে? একটা গড় ভ্যালু থাকবে, সাথে একটা ভ্যারিয়েন্স থাকবে, এবং র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস টাইপের, সেটা আপনার বোঝা যাবে এক্সপেরিমেন্ট থেকে। তো এখন এখানে একটা কাজ করা হয়েছে, এই নর্মাল ডিস্ট্রিবিউশনকে ট্রান্সফর্ম করা হয়েছে স্ট্যান্ডার্ড নর্মালে। রিজনটা হচ্ছে
এখানে যে ডিস্ট্রিবিউশন গুলো আছে মানে এখানে যে প্রবাবিলিটি গুলো বের করা হয় সেটা করা হয় ওই যে দেখেন লেখা আছে উপরে জেড। আমি এটা জুম করে পরে দেখাবো। দাঁড়ান। এই যে টেবিলটাতে একটু দেখেন এখানে কিন্তু এক্স নাই, আছে কি জেড। দেখতে পাচ্ছেন জেড উপরে জি এই ম্যাম। যে জেড লেখা আছে দেখেন। এই জেডটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল। হ্যাঁ, তাহলে আমরা আমাদের যখন একটা এক্সপেরিমেন্ট থাকবে, এক্সপেরিমেন্টটা থাকবে নরমালে, সেটাকে স্ট্যান্ডার্ড নরমালে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে জেড ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা। তার মানে নরমাল ভ্যারিয়েবল কে মানে এক্স কে এক্স এর থেকে যদি মিন বিয়োগ করেন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করেন সেই ভ্যারিয়েবলটা জেড হয়ে যাবে। ঠিক আছে, এক্স থেকে জেড এ ট্রান্সফর্ম করার নিয়মটা বুঝতে পেরেছেন? সেটা কি? এক্স থেকে মিন বিয়োগ করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করতে হবে, করলে এক্সটা জেড হয়ে যাবে। করার রিজনটা কি? এখানে যে টেবিলের রেজাল্ট গুলো আছে সেগুলো সবই জেড এর বেসিসে আছে, এক্স এর বেসিসে নাই। ঠিক আছে, এক্স এর বেসিসে করতে হলে তাহলে আপনাকে ইন্টিগ্রেশন করে করতে হবে, সেটা অনেক টাইমের ব্যাপার। সো আমরা কি করব, আগে এক্সটাকে জেড এ কনভার্ট করব, কনভার্ট করে ওই টেবিলের সাহায্য নিয়ে রেজাল্টগুলো বের করব। তাহলে এক্স কে জেড এ ট্রান্সফর্ম করার নিয়মটা হচ্ছে কি, এক্স থেকে মিন বিয়োগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ। এবং এটা পরীক্ষা অনেক সময় আসে যে হোয়াট আর দ্য মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েট। একটা স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েটের মিন ভ্যারিয়েন্স কত? এখানে যেমন নরমাল ডিস্ট্রিবিউশনে মিউ আর মানে মিনটা মিউ, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার, আর স্ট্যান্ডার্ড নরমালে হচ্ছে 0 আর 1। খেয়াল করেন মিন কত স্ট্যান্ডার্ড নরমালে, মিনটা কত আছে দেখেন। সবাই চুপ কেন, আমি বুঝলাম না। ম্যাম 0 মিনটা হচ্ছে 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বা ভ্যারিয়েন্স কত? 1 1। এটা তো আমি বলে দিলাম, তারপরে কেন কেউ কোনো কথা বলতে পারছেন না, আমি তো এটা বুঝতেছি না। ওকে, স্ট্যান্ডার্ড নরমালের মিন হচ্ছে 0, ভ্যারিয়েন্স হচ্ছে 1। হ্যাঁ, এখন আসেন আমি ডিরেক্ট ম্যাথটা দেখাই, না হলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে সব। এই ম্যাথটা একটু দেখেন কি বলা হয়েছে। একটা কোম্পানি যে টিউবলাইট গুলো প্রডিউস করে তাদের লাইফ টাইম হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। আচ্ছা, কোন টিউবলাইটের লাইফ টাইম এটা তো অবশ্যই কন্টিনিউয়াস নাকি? কন্টিনিউয়াস না? জি ম্যাম। জি ম্যাম। আর আমরা যখন বাইনোমিয়াল আর পয়জো করেছি ওখানে ছিল কি নাম্বার অফ সাকসেস, তারপরে হচ্ছে নাম্বার অফ হ্যাপেনিং অফ এনি ইভেন্ট, তার মানে ওগুলো কাউন্টিং টাইপের ছিল, ডিসক্রিট। আর এখানে বলেছে লাইফ টাইম, লাইফ টাইমটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন কি বলেছে, টিউবলাইট গুলো গড়ে 1200 আওয়ার টিকে। দেখেন গড়ে টিকে 1200 আওয়ার উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 250 আওয়ার্স। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 250 আওয়ার্স এই কথাটার মানে কি বলেন? এই কোশ্চেন অনেকবার জিজ্ঞেস করেছি ক্লাসে, দেখি আজকে কে বলতে পারে। বলেছে টিউবলাইট গুলো গড়ে 1200 আওয়ার টিকে উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 250 আওয়ার। তাহলে এই 250 আওয়ার দ্বারা কি বোঝাচ্ছে? কে বলতে পারবেন দেখি? কেউ বলতে পারবেন না? নাইমুর বলেন। নাইমুর শুনতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ বলেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 250 আওয়ার এই কথাটার মানে কি? এক্স্যাক্টলি মনে পড়তেছে না ম্যাম, এটা কি আসলে গড় আওয়ার নাকি, মানে যতগুলা বাল্ব তৈরি হয়েছে সেগুলো থেকে? বলেন। আচ্ছা প্রীতম বলেন তো, প্রীতম বলতে পারবেন? না ম্যাম। পারবেন না? এটা ক্লাসে কিন্তু অনেক বোঝানো হয়েছিল। কোম্পানিগুলার মানে কোম্পানির লাইট বাল্বের যে লাইফ টাইম আছে এটা গড়ে হচ্ছে 1200 আওয়ার। সবগুলা টিউবলাইটে কি 1200 আওয়ার টিকছে? সবগুলা টিউবলাইটে কি এক্স্যাক্টলি 1200 আওয়ার টিকছে? না তা তো ম্যাম, না।
কিছু 1200 থেকে কম টিকে, কিছু হয়তো বা বেশি টিকে। তাহলে এই যে কম বেশির পরিমাণ, সেটার গড় হচ্ছে 250 আওয়ার। জি ম্যাম, বুঝতে পারছি। আমি যদি বলতাম উইথ মিন 1200 আওয়ার্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 আওয়ার্স, এই কথাটার মানে কি বোঝাতো? গড় লাইফ টাইম 1200 আওয়ার উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 আওয়ার, এই কথাটার মানে কি দাঁড়াতো? ম্যাম সবকিছু 1200 আবার। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 আওয়ার বলতে বোঝাতো প্রত্যেকটা টিউবলাইট ঠিক 1200 আওয়ারের পরেই নষ্ট হয়ে যেত, কম বেশি হতো না। বুঝতে পেরেছেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা কি বোঝায়? ঠিক আছে, তো এখন তার মানে বলা হয়েছে যে কোম্পানি যে টিউবলাইট প্রডিউস করে তারা গড়ে 1200 আওয়ার টিকে, কিন্তু 1200 আওয়ার থেকে আবার কম বেশির যে গড় পরিমাণ সেটা হচ্ছে 250 আওয়ার। কারণ সব তো এক্স্যাক্টলি 1200 আওয়ার টিকছে না। এখন কোশ্চেন করা হয়েছে কি, ইফ আ লাইট বাল্ব ইজ চুজেন র্যান্ডমলি ফ্রম দ্য কোম্পানিজ আউটপুট, কোম্পানি যে টিউবলাইট গুলো তৈরি করছে ওখান থেকে যদি আপনি একটা টিউবলাইটকে র্যান্ডমলি চুজ করেন, what is the probability that its lifetime will be between 900 and 1300 hours? তাহলে সেই টিউবলাইটটা 900 আওয়ার থেকে 1300 আওয়ার টিকতে পারে, তার সম্ভাবনা কত? কোশ্চেনটা কি ক্লিয়ার কিনা দেখেন। কোশ্চেনটা কি ক্লিয়ার? প্রথমে বলেছে একটা কোম্পানি যে টিউবলাইট তৈরি করে তারা হচ্ছে গড়ে 1200 আওয়ার টিকে উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 250 আওয়ার। ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিল। এখন বলা হলো যদি আপনি ওই কোম্পানির টিউবলাইট গুলো থেকে একটাকে চুজ করেন, তাহলে সেটা যে 900 থেকে 1300 আওয়ার টিকবে তার সম্ভাবনা কত? ঠিক আছে, এখন এই যে আপনি ম্যাথটা করবেন, খেয়াল করেন লাইফ টাইম এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইপের ভ্যারিয়েবল, এবং এখানে কোশ্চেনের মধ্যে মিনও আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, এবং বলাই আছে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন এটা যদি বলা নাও থাকতো এটা আপনি বুঝতে পারতেন এটা নর্মাল ডিস্ট্রিবিউশন। কারণ কি? কারণ মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। এখন দেখেন আমরা কি বের করতে যাচ্ছি, যে প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে লাইফ টাইম, তাহলে এক্স এর ভ্যালুটা 900 থেকে 1300 এর মধ্যে থাকবে, সেটার চান্স কতটুকু সেটা আমরা বের করব। কোশ্চেনটা কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আজকে আপনাদের কিন্তু রেসপন্সের অবস্থা খুবই খারাপ। মানে আজকে কোনো এক্সাম ছিল আপনাদের বা এক্সাম আছে? না ম্যাম। না, কিন্তু রেসপন্স খুবই খারাপ অবস্থা। ওকে, দেখেন আমি আবারও রিপিট করতেছি, আমি কেন বারবার এটা বলতেছি যে এই ম্যাথগুলো খুবই সহজ, করলেই ফুল মার্কস পেয়ে যাবেন, ভুল হওয়ার চান্স খুব কম থাকে, কিন্তু প্রথমে একটু কনসেপ্টটা ধরতে টাইম লাগে যেহেতু এটা নতুন, এইটুকুই। সো একটু যদি মনোযোগ দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেন, ম্যাথগুলো খুবই সহজ। তো এখন দেখেন আমরা কি বের করব, 900 থেকে 1300 আওয়ারের মধ্যে এক্সট্রা থাকবে তার প্রবাবিলিটি। এখন আমি আগেই বলেছি এক্স এর ডিরেক্ট প্রবাবিলিটি আমরা এখানে বের করব না। রিজনটা কি? কনসেপ্ট অনুযায়ী এখানে যে প্রবাবিলিটিটা বের করতে বলছে এটা আসলে এভাবে লিখতে হতো। একটা মিনিট আমি একটু দেখাই। আপনি যে বের করবেন প্রবাবিলিটি অফ 900 লেস দেন এক্স লেস দেন 1300, এটা বের করতে বলেছি। তো নিয়ম অনুযায়ী আমাদের করার কথা ছিল ইন্টিগ্রেশন দেওয়া 900 থেকে 1300 ফাংশন অফ এক্স ডিএক্স। আপনার তো ইন্টিগ্রেশন সম্পর্কে আইডিয়া আছে সম্ভবত, আছে না? এটা করার কথা। তাহলে আসলে কি করতেন, এখানে 900 থেকে 1300 এর মধ্যে ওই যে ফাংশনটা দেখে আসছি উপরে, এই ফাংশনটা ইউজ করে আপনাকে ইন্টিগ্রেট করতে হতো, যেটা প্রথমটা। ঠিক আছে, এখন এটা করলে কি অবশ্যই টাইম লাগবে না যথেষ্ট পরিমাণে? জি ম্যাম। যথেষ্ট পরিমাণে টাইম লাগার কথা। এখন
আমরা কি করব, এই এক্সটাকে জেড এ নিয়ে যাব। তো জেড এ নেওয়ার নিয়মটা কি, এক্স মাইনাস মিউ বাই সিগমা। তো দেখেন এখানে কি করেছে, এই যে তিনটা পার্টিশনে কি করেছে, মিউটা বিয়োগ করেছে, সিগমাটা দিয়ে ভাগ করেছে জেড এ ট্রান্সফর্ম করার জন্য। তো দেখেন এই যে 900 মাইনাস মিউ বাই সিগমা, এক্স মাইনাস মিউ বাই সিগমা, 1300 মাইনাস মিউ বাই সিগমা করার পরে দেখেন মাঝখানে যে টার্মটা আসছে এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটার পরিবর্তে এখানে জেড লিখেছে। আর বাকি দুই সাইডের ক্যালকুলেশন করে লেফট সাইডে আসছে -1.2 আর রাইট সাইডে আসছে 0.4। এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন, এই লাইন পর্যন্ত, এই লাইনটা পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, এরপরে যে লাইনটা আছে এই জায়গাটা একটা বুঝার ব্যাপার আছে, সেটা আমি একটু দেখাই। আচ্ছা, এই হচ্ছে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ। স্ট্যান্ডার্ড নর্মাল আর নর্মালের শেপ অলমোস্ট সিমিলার, বাট রেঞ্জটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো এখানে যেটা আমাদেরকে করতে হবে, এখানে বলেছি কি আপনি প্রবাবিলিটি বের করবেন -1.2 থেকে 0.4। তো ধরলাম আমার এখানে হচ্ছে -1.2, একটা মিনিট, আচ্ছা একটু আমার ল্যাপটপ মনে হয় হ্যাং করে গেছে একটু। আচ্ছা, প্রেজেন্টেশন নিয়ে আপনাদের সাথে তো কথা বলেছিলাম, ঠিক না হাসিব? আচ্ছা, এটা একটু করে ফেলেন। আর থার্ড কুইজটার সিলেবাস তো বলেছি না, নাকি বলা হয় নাই? আচ্ছা, থার্ড কুইজের সিলেবাসটা রাখবেন হচ্ছে প্রবাবিলিটি আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই দুটো চ্যাপ্টার। হ্যাঁ, কোরিলেশন রিগ্রেশন বাদ, শেষের দুটো চ্যাপ্টার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম রিগ্রেশন বাদ। হ্যাঁ, রিগ্রেশন বাদ, কোরিলেশন বাদ। ঠিক আছে, আমার একটু ল্যাপটপটা রিস্টার্ট দিয়েছি, এটা আসতে থাকুক তারপরে আমি বলছি। আর কুইজটা হবে নেক্সট উইকে মঙ্গলবার, ঠিক না? ডেট দিয়েছি তো মনে হয়। ঠিক আছে, সো আজকের ক্লাসও কিন্তু যে আপনার কুইজে থাকবে। বিএলসি তে বাইনোমিয়াল আর পয়জোটা আছে, নরমালটা আপনাদের ইয়েতে দিয়ে দিয়েছি গ্রুপে। আর ফাইনালে হচ্ছে আপনাদের দুইটা চ্যাপ্টার রিপিট হবে মিড টার্ম থেকে, একটা হচ্ছে শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে ডিসপারশন, মানে শেষের দুইটা চ্যাপ্টার। হ্যাঁ, মিনিমাম তো 5 থাকার কথা।
ম্যাম আমার নেটটা চলে গিয়েছিল তো তাই ম্যাম প্রেজেন্টেশন দিতে পারিনি ম্যাম অ্যাটেন্ডেন্সটা ম্যাম। এখন তো অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। ও আচ্ছা ম্যাম আমার নেট চলে গেছিল ম্যাম সরি। কখন চলে গিয়েছিল? কয়টার দিকে? জি ম্যাম বুঝতে পারিনি ম্যাম। কয়টার দিকে নেট চলে এই গিয়েছিল? ম্যাম এই এই কিছুক্ষণ আগে ম্যাম ৩-৪ মিনিট আগে ম্যাম মানে লাইন অফ হয়ে গেছিল তো বাসার তাই হুম হুম নেটটা হুম। চলে গেছিল ম্যাম। না, অ্যাটেন্ডেন্স এর মধ্যে নেই নাই। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন তো না? জি ম্যাম। ওকে। তো আমাদের কনসেপ্টটা হচ্ছে -1.2 থেকে 0.4 এইটুকুর এরিয়া ইন্টিগ্রেশন করে বের করা। ঠিক আছে, এই এরিয়াটা বের করাটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। এবং একটা জিনিস মনে রাখবেন, ওই যে আমরা বলেছি একটা স্যাম্পল স্পেসে টোটাল প্রবাবিলিটি 1। তো এখানে যে কার্ভটার নিচে যে এরিয়াটা আছে, টোটাল এরিয়াটা পুরাটাই আর কি, এই পুরাটার ইন্টিগ্রেশন করলে এটা সমান সমান হবে 1, মাস্ট বি 1। তার মানে পুরাটা এরিয়ার মান হচ্ছে 1। ঠিক আছে, এখন আমরা বলেছি কি -1.2 থেকে 0.4 এইটুকুর মধ্যে এই ইয়ালো এরিয়াটা আমরা বের করব। তাহলে আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে -1.2 থেকে 0.4 এর মধ্যে জেড এর যে ফাংশনটা আছে সেটা দিয়ে ইন্টিগ্রেশন করা। তো আমরা সেটা করব না, আমরা কি করব, ওই টেবিল থেকে মান নিব। হ্যাঁ, ইন্টিগ্রেশন করা লাগবে না, টেবিল থেকে মান নিব। বাট টেবিলটার একটা কি বলে কনসেপ্টটা হচ্ছে এরকম, যে টেবিলটাতে যতগুলো ইন্টিগ্রেশন করা আছে সবগুলো হচ্ছে -ইনফিনিটি থেকে একটা স্পেসিফিক পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেট করা। মানে লোয়ার লিমিটটা অলওয়েজ -ইনফিনিটি। এখানে তো +ইনফিনিটি আছে। তার মানে আপনি আমি যদি বলি ফর এক্সাম্পল -1.2, এই পয়েন্টে ওই টেবিলে একটা রেজাল্ট পাবেন। আমি একটু দেখাই। আচ্ছা, এই যে দেখেন নিচের দিকে -1.2 আছে, আর একটু বড় করে দিলে আবার উপরেরটা চলে যাবে। আচ্ছা, এই যে -1.2, এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন 0.1151, -1.2 এর জন্য প্রবাবিলিটি হচ্ছে 0.1151। একটু খেয়াল করেন। তাহলে এই যে 0.1151 এটা আসলে কিসের মান?
এটা হচ্ছে এইটুকুর এরিয়ার মান। কেন কেন হচ্ছে এখানে যে ইন্টিগ্রেশন করা আছে টেবিল আর কি, সেটা হচ্ছে যেই পয়েন্টে আপনি প্রবাবিলিটি বা এরিয়াটা বের করেন সেটা হচ্ছে -ইনফিনিটি থেকে ওই পয়েন্ট পর্যন্ত। মানে টেবিলে 0.4 এর জন্য যেই আপনি ইন্টিগ্রেটেড মানটা পাবেন সেটা অ্যাকচুয়ালি -ইনফিনিটি থেকে 0.4 পর্যন্ত করা আছে। তার মানে এখন দেখেন আমি যে ইয়েলো এরিয়াটা বের করতে চাচ্ছি এটা কিন্তু ডিরেক্টলি বের করা যাবে না। কিভাবে করতে হবে? প্রথমে 0.4 এর জন্য এরিয়াটা বের করতে হবে। তাহলে 0.4 এর জন্য আমার এরিয়া হচ্ছে এখান থেকে এতটুকু পুরাটা, এই এরিয়াটা পুরাটা আসবে 0.4 এর জন্য। সেম ভাবে আমি -1.2 এর জন্য বের করব। -1.2 এর জন্য দেখলাম কি এতটুকু পর্যন্ত। তাহলে এই দুইটা এরিয়া যদি বিয়োগ করে দেই তাহলে কি ঠিক মাঝখানেরটা আসবে না এতটুকু? আমার কথা কি বুঝতে পেরেছেন? আবারও বলছি 0.4 এর জন্য যে এরিয়াটা আছে ওই টেবিলটার মধ্যে সেটা আছে -ইনফিনিটি থেকে 0.4 পর্যন্ত। আবার -1.2 এর জন্য যেটা আছে সেটা অ্যাকচুয়ালি -ইনফিনিটি থেকে -1.2 পর্যন্ত। তাহলে এই দুইটা বিয়োগ করলে ঠিক আমি মাঝখানেরটুকু পেয়ে যাব। সো আমি যেই রেজাল্টই বের করতে চাই না কেন এই ম্যাথগুলোর জন্য সবগুলাই টেবিলে আসবে -ইনফিনিটি থেকে ওই ভ্যালু পর্যন্ত, বাট আমি আমার প্রয়োজন অনুযায়ী যোগ বিয়োগ করে এটাকে অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা এবার দেখেন ম্যাথটা কিভাবে করেছে। এই যে দেখেন আমি বের করতে চাচ্ছি 1.2 থেকে 0.4 এর প্রবাবিলিটি। তো আগে কি করলো, এই যে প্রবাবিলিটি অফ -ইনফিনিটি লেস দেন জেড লেস দেন 0.4, বড় ভ্যালুটার জন্য প্রবাবিলিটি নিব, মাইনাস হচ্ছে ছোট ভ্যালুটারটা, এবং এখানে দেখেন লেখা আছে বাই ইউজিং নরমাল টেবিল। এখন আসেন 0.4 এর জন্য প্রবাবিলিটি কত বা এরিয়া কত সেটা আমি একটু দেখাচ্ছি। এখানে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে পজিটিভ ভ্যালুর জন্য আর একটা হচ্ছে নেগেটিভ ভ্যালুর জন্য, দুইটাই পরীক্ষায় দেওয়া থাকবে। তো এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, জাস্ট আপনাকে প্রসেসটা বুঝতে হবে। তো এটা হচ্ছে পজিটিভ টেবিল। এই যে দেখেন সবই কিন্তু নেগেটিভ সাইড থেকে করা আছে, এবং এই যে এখানে রেঞ্জটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন এখানে -ইনফিনিটি থেকে জেড পর্যন্ত আর কি আপনার ইন্টিগ্রেশন করতে হয়। তো এটা নেগেটিভ সাইড থেকে আছে। এখন আমাদের কাজ হচ্ছে 0.4 এর প্রবাবিলিটি বা এরিয়াটা বের করা। আচ্ছা আগে টেবিলটা বুঝতে হবে। তো টেবিলটাতে এদিকে যে কলামটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জেড এর ভ্যালু 0.0 থেকে একদম 3 পর্যন্ত আছে দেখেন নিচে। আর এই বরাবর যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জেড এর ভ্যালুর দশমিকের পরে সেকেন্ড পজিশনের ভ্যালুটা কি আছে। আমি একটু এক্সাম্পল দেই। ধরেন আমি জেড এর মান 1.45 এর জন্য প্রবাবিলিটি বের করতে চাই, তাহলে 1.4 আমি দেখব হচ্ছে এই বরাবর। এই যে দেখেন এখানে 1.4 দেখতে পাচ্ছেন, এই যে 1.4 দেখেছেন এটা? জি ম্যাম। আচ্ছা আমি কি বলেছি 1.45, তাহলে সেকেন্ড ঘরটার জন্য আমাকে উপরের দিকে তাকাতে হবে যে 0.05 কোথায় আছে, এই যেটা। তাহলে 1.4 আর 0.05 এর জন্য ইন্টারসেক্ট পজিশনটা হচ্ছে এখানে। তাহলে 1.45 এর প্রবাবিলিটি হবে 0.9265। বুঝতে পেরেছেন? এই জায়গাটা ক্লিয়ার কিনা দেখেন। আর এই টেবিলগুলোতে দশমিকের পরে 2 ঘর পর্যন্তই আছে, এর বেশি নাই। মানে জেড এর মান আর প্রবাবিলিটি, তো যেহেতু প্রবাবিলিটি ফুল রেঞ্জই হচ্ছে 0 থেকে 1, এখানে দশমিকের পরে 4 ঘর আছে। নিচে দেখেন এরিয়াগুলো প্রত্যেকটাই দশমিকের পরে 4 ঘর আছে। ম্যাম উপরের মানগুলো কি জেড এর মান, যে 0.00 0.01 এগুলো? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই তো বললাম যে ধরেন আমি বললাম না জেড এর মান 1.45 যদি হয়, তাহলে এই বরাবর এই ফার্স্ট কলামটা বরাবর আপনি 1.4 নেবেন আর এখান থেকে নেবেন 0.05, এই যেটা। তাহলে এটা ওটার সাথে যোগ করলে 1.45 হবে না? জি ম্যাম। ওটা হচ্ছে দশমিকের পরের সেকেন্ড ঘরটাকে ইন্ডিকেট করতেছে এই উপরের ভ্যালুগুলা। আর এই বরাবর হচ্ছে দশমিকের আগে এক ঘর, দশমিকের পরে এক ঘর, এইটুকু এখানে নেওয়া হয়েছে। আচ্ছা তাহলে আমাকে একজন একটু বলেন তো, ধরেন আমি বললাম জেড এর মান হচ্ছে 1.34, সেটা কোত্থেকে নিতে হবে? 1.34। 1.3 আর 0.04। রাইট, তাহলে সেই ভ্যালুটা কত? ম্যাম 0.9099।
99 এক্স্যাক্টলি এটাই। ঠিক আছে, তাহলে টেবিল থেকে কিভাবে ইন্টিগ্রেটেড মানটা পাওয়া যাবে বুঝে গিয়েছে? ওকে, তাহলে আমাদের এখন এখানে যেটা আছে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 0.4। তাহলে এখন আমরা দেখি 0.4 এর জন্য প্রবাবিলিটিটা কত। 0.4 তার মানে দশমিকের পরে সেকেন্ড করে 00, এই যে এটা 00। তাহলে 0.4 এর জন্য প্রবাবিলিটি হচ্ছে 0.6554। দেখেন এখানে সেটাই লিখেছে 0.6554। একটু নিয়ে চিন্তা করা লাগবে না, হ্যাঁ, আপনি 0.6554 লিখলেই হবে। আচ্ছা, এইটুকু লেখার পর এখন আমাদের কাজ হচ্ছে -1.2 এর জন্য প্রবাবিলিটি কত সেটা বের করা। তাহলে সেটার জন্য আমরা নেগেটিভ টেবিলে যাব। -1.2 এই যে 0.1151, 0.1151 এই যে দেখেন একটু মানের ডিফারেন্স আছে এখানে। রিজনটা বলি, ইন্টারনেটে আমি যেই ছবিটা নিয়েছি এটা নেট থেকে নিয়েছি, হ্যাঁ। তো এগুলার আসলে অনেক মানে ক্যামব্রিজ টেবিল আছে, আর বিভিন্ন ধরনের টেবিল আছে, হ্যাঁ, এই ফাংশনগুলো দিয়ে ইন্টিগ্রেশন করে যে রেজাল্টগুলো আসে, তো সেইখানে দশমিকের পরে আরো বেশি ঘর পর্যন্ত আছে। তো এই ইন্টারনেটে যেগুলো আছে এগুলো হচ্ছে একটা শর্টেস্ট ফরম্যাট। তো এখানে অনেক সময় হয় কি যে সব ভ্যালু হয়তো বা নেয় না, তো যেই কারণে একটু দশমিকের পরে কয়েকটা জায়গায় একটু মানে মানে শেষের দিকে একটুখানি চেঞ্জ আছে। তো এটা নিয়ে আপনাদের প্রবলেম নাই, আমি টেবিল যেহেতু এটাই দিব, এখান থেকে যে রেজাল্ট আছে সেটা দিয়ে করলেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বলেছি? কেন পার্থক্য আছে সেটা আমি বলে দিলাম কিন্তু। সো এটা নিয়ে কনসার্ন হওয়ার দরকার নাই, টেবিলে যেই মান আছে সেটাই ডিরেক্ট বসায় দিবেন। তো দুইটা বিয়োগ করলে রেজাল্ট চলে আসছে 0.5403। ওকে, তাহলে ম্যাথটাতে কোনো প্রবলেম আছে কারো বুঝতে এতটুকুর মধ্যে এই জায়গাটায়? ওকে, ম্যাম সবার উপরে লাইনটা তাহলে কিভাবে দেখেন লিখছেন? আমি এই লাইনটা হচ্ছে আমাদের কোশ্চেনে চাইছে যে 900 থেকে 1300 আওয়ার হবে তার সম্ভাবনা কত। তো সেটা দিয়ে তো আমরা স্টার্ট করেছি এতটুকু, probability of 900 less than x less than 1300। এখন ওই যে বলেছি x দিয়ে ডাইরেক্ট ম্যাথ করা যায় না, z এ কনভার্ট করতে হবে। তো z এ কনভার্ট করার নিয়ম হচ্ছে x minus mu by sigma। তো সেই জন্য কি করা হয়েছে, এই তিনটা পার্টিশনেই মিন বিয়োগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করেছে। তো তিনটাতে করার পরে দেখেন এই মাঝখানেটা z হয়ে গেছে, আর এখানে তো 900 আছে আর মিন তো এখানে দেওয়াই আছে 1200। তো 900 থেকে 1200 বিয়োগ হয়েছে আর 250 দিয়ে ভাগ করতে হয়েছে। সেম কাজ এই সাইডেও করেছে, 1300 মাইনাস 1200 ভাগ হচ্ছে 250। তো এই দুই জায়গা থেকে ক্যালকুলেশন করে -1.2 আর 0.4 আসছে, আর মাঝখানেটা পুরোটা z বসে গেছে। ঠিক আছে খালিদ, বুঝতে পেরেছেন? ম্যাম এখানে হচ্ছে যে ইনফিনিটি থেকে বড় জেড, তারপরে 0.4 এর থেকে ছোট, এখানে তো ইনফিনিটি লিখবো কিন্তু এটা তো আর কোনো এক্সট্রা কাজ নাই। না না না, এই যে জাস্ট আপনি তো টেবিল থেকে মানটা বসাই দিচ্ছেন। আচ্ছা ম্যাম। এখানে তো আসলে ওই যে বলেছি না ইন্টিগ্রেশন করাটা হচ্ছে আমাদের কাজ, বাট আমরা ইন্টিগ্রেশন করব না। ইন্টিগ্রেশন করার পরে যে রেজাল্ট সেটা টেবিলে দেওয়াই আছে, তাহলে সেখান থেকে বসাই দিব আর এখানে জাস্ট লিখে দিবেন যে বাই ইউজিং নরমাল টেবিল। ঠিক আছে, জি ম্যাম। ওকে। আচ্ছা, এটা যদি বোঝেন এরপর আরেকটা ম্যাথ একটু দেখাবো। এই ম্যাথটাতে কি বলেছে, a very large group of students obtains test scores that are normally distributed with mean 60 and standard deviation 15। তাহলে গড় মার্কসও দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেওয়া আছে। আর যদি বলতাম ভ্যারিয়েন্স 15, তাহলে কি করতে হতো, সিগমা বের করতে গেলে ওটাকে রুট ওভার করতে হতো না? জি ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। ডিরেক্ট যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে এখানে আর কিছু করতে হচ্ছে না। এখন ফার্স্ট কোশ্চেনটা বলেছে কি যে হোয়াট প্রপোর্শন অফ স্টুডেন্টস অবটেইন স্কোরস লেস দ্যান 85। মানে 85 থেকে কম পেয়েছে কত প্রপোর্শন স্টুডেন্ট। ঠিক আছে, তো আগে প্রবাবিলিটি বের করে দেন, যে পার্সেন্টেজ আকারে লিখে দিছে যে এত পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস অবটেইন লেস দ্যান 85। আচ্ছা, এখানে একটা ভুল আছে, ভুলটা বলে দেই। এখানে দিয়েছে 85, এখানে আবার লেখা আছে 80, এখানে আবার 80। এটা কিন্তু 85 হবে, হ্যাঁ, 80 হবে না। এটা আপাতত চেঞ্জ করতেছি না যেহেতু এটা ইকুয়েশন আকারে আছে। সো এই জায়গাটা 85 হবে, বাকি কাজ কিন্তু 85 দিয়ে করেছে, হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো দেখেন লেস দেন 85 করতে বলেছে, দ্যাট মিন্স আপনি চাচ্ছেন প্রবাবিলিটি অফ x ইজ লেস দেন 85। ঠিক আছে,
তো x is less than 85 লেখার পরে কি করবেন, এখানে মিন বিয়োগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করবেন, এখানেও সেম কাজ। তো এটা হয়ে যাবে z, এখান থেকে ক্যালকুলেশন করে আসছে 1.67। তাহলে আপনার কাজ হচ্ছে z এর মান 1.67 এর কম সেটার প্রবাবিলিটি বের করা। তো আমরা তাহলে পজিটিভ টেবিলে যাব নাকি নেগেটিভ টেবিলে যাব? পজিটিভ। পজিটিভ টেবিলে। তাহলে এবার দেখি পজিটিভ টেবিলে, এটা হচ্ছে পজিটিভ টেবিল 1.67। 1.6 এখান থেকে নিব, 7টা নিব এই ঘর থেকে, এই যেটা কত আসছে প্রবাবিলিটি কত? 9525। 0.9525। এই যে দেখেন 0.9525। ঠিক আছে, কাজ কিন্তু শেষ, 1 নাম্বার আনসার শেষ। আমি আগেই বলেছিলাম ম্যাথগুলো খুবই সহজ, হ্যাঁ খুবই ছোট ছোট ম্যাথ, জাস্ট একটু কনসেপ্টটা বুঝতে টাইম লাগে। তারপর এটাকে জাস্ট পার্সেন্টেজে লিখিয়ে দিবেন যে এত পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস হচ্ছে 85 মার্কসের কম পেয়েছে। সেকেন্ড কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এখানে বলছে কি বলেন তো, মোর দ্যান 90, ঠিক না? মোর দ্যান 90 মানে ইন্টিগ্রেশন করতে গেলে আপনার রেঞ্জ কি হবে সেটা আমাকে একটু বলেন তো। ম্যাম x এর চেয়ে বড় না 90? মানে আমি ফাংশনটাকে ইন্টিগ্রেট করব 90 থেকে বড় ধরেই তো, হ্যাঁ তো ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে রেঞ্জ হবে 90 থেকে ইনফিনিটি। 90 থেকে ইনফিনিটি না? জি ম্যাম। জি ম্যাম। এখন প্রবলেমটা হচ্ছে এই টেবিলগুলোতে কোথাও গ্রেটার দেন ফরম্যাটে কোনো রেজাল্ট দেওয়া নাই। এই যে দেখেন আমি দেখাচ্ছি, সবই লেস দেন ফরম্যাটে। এই যে দেখেন সিম্বলটা দেখতে পাচ্ছেন x লেস দেন ইকুয়াল x, মানে গ্রেটার দেনে কিন্তু ডাইরেক্ট এখানে করা যায় না, সবই মাইনাস ইনফিনিটি থেকে আছে। ধরেন এই কার্ভটা থেকে যদি আমি বলি, হ্যাঁ আপনি ধরেন 1 থেকে 3 এর দিকে প্রবাবিলিটি বের করতে যাচ্ছেন, সাদা এরিয়াটা বের করতে যাচ্ছেন, কিন্তু আপনার পক্ষে ডাইরেক্ট সাদাটা বের করা সম্ভব না, আপনি জানেন লালটা বের করতে, তাহলে সেই ক্ষেত্রে সাদাটা আমরা কিভাবে বের করতে পারি? ম্যাম মাইনাস ইনফিনিটি থেকে 1 থেকে বাদ পর্যন্ত দিলে ব্রেক তো করে হবে না। এরপরে 1 থেকে ব্রেক দিলেই হবে। এক্স্যাক্টলি, টোটাল যেহেতু প্রবাবিলিটি 1, আপনি মাইনাস ইনফিনিটি থেকে 1 এরটা বের করবেন, করে যদি 1 থেকে বিয়োগ করে দেন তাহলে সাদা এরিয়াটা চলে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে এই টাইপের ম্যাথগুলোতে যদি গ্রেটার দেন ফরম্যাটে ম্যাথ থাকে আমাকে 1 এর সাহায্য নিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন কি করেছে, গ্রেটার দেন 90, এই যে গ্রেটার দেনে এটা আগে ক্যালকুলেশন করে z এ কনভার্ট করেছে। তো ফাইনালি আপনাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ z ইজ গ্রেটার দেন 2। যেহেতু আমরা ডাইরেক্ট পারবো না, আমাদেরকে 1 থেকে z ইজ লেস দেন 2 টা বিয়োগ করতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে লেস দেন লেখা যেই কথা, লেস দেন ইকুয়াল লেখা সেম কথা। মানে ডিসক্রিটে যেমন হয় কি, ধরেন আমি বললাম যে গ্রেটার দেন 2, গ্রেটার দেন 2 বললেই মানে 3 থেকে শুরু হয়ে যাবে, কিন্তু কন্টিনিউয়াসে সেটা না, কন্টিনিউয়াসে গ্রেটার দেন 2 মানে 2 এর ঠিক পরের পজিশন, মানে যেহেতু এটা এত কাছাকাছি বিন্দু, 2 এর পরের পজিশন আর 2 একই জিনিস বোঝায়। বুঝতে পেরেছেন? আমি কি বুঝাতে পেরেছি কিনা জানি না, কনসেপ্টটা কি ক্লিয়ার? না বুঝলে জিজ্ঞেস করেন। আরেকবার। আচ্ছা আরেকবার আমি বলেন না। বলছি, এখানে বলেছে কি z ইজ গ্রেটার দেন 2, ঠিক না? জি ম্যাম। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সেটা ডিসক্রিটে কি বোঝাতো, 2 এর থেকে বড় মানে আমি বুঝতাম যে 3 থেকে ইনফিনিটি, ঠিক না? এটা ডিসক্রিটের জন্য। কিন্তু কন্টিনিউয়াসে গ্রেটার দেন 2 যেই কথা, গ্রেটার দেন ইকুয়াল টু একই কথা। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে, এই জন্য এখানে যে অনেক কনফিউজ হয়ে যেতে পারেন যে এখানে তো গ্রেটার দেন 2 চাইছে, আবার লেস দেন 2 কেন বিয়োগ করলো, লেস দেন ইকুয়াল কেন দিল না? ইকুয়াল দিলে যেইটা বোঝায়, না দিলে একই বোঝায়। এখনো কি কনফিউশন আছে? তাহলে লিখে দেখাবো। z গ্রেটার দেন 2, তো ডিসক্রিটের ক্ষেত্রে আমরা এটা এভাবে লিখি, প্রবাবিলিটি অফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ z ইজ লেস দেন ইকুয়াল টু, এটা লিখতাম না ডিসক্রিটে, মানে এখানে লেস দেন ইকুয়াল সাইনটা লিখতাম। তো এখানে আবার কি লিখছে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ z ইজ লেস দেন 2। তো আমি এটাই বললাম কন্টিনিউয়াসে এই সাইন আর এই সাইন একই জিনিস মিন করে।
মানে লেস দেন ইকুয়াল আর লেস দেন একই জিনিসকেই বোঝায় কন্টিনিউয়াসে। ডিসক্রিটে আবার দুটো কিন্তু আলাদা। আচ্ছা, তো এখন আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে 1 থেকে আমি বিয়োগ করব কি, জেড এর মান 2 থেকে কম হওয়ার চান্স যেটা সেটা বিয়োগ করব। তো 2 থেকে কম মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 2 বিয়োগ করব। তো এখন দেখি আমরা টেবিলে যাই, পজিটিভ টেবিলে। এই যে 2 এর জন্য প্রবাবিলিটি হচ্ছে 0.9772, 0.9772। এই যেটা 1 থেকে বিয়োগ করলে আমি এটা পেয়ে যাচ্ছি। কোনো কোয়েশ্চেন থাকলে এখানে জিজ্ঞেস করো। কার কোনো কোয়েশ্চেন আছে এখানে? নাইমুর বুঝেছেন? না ম্যাম। বুঝেন নাই? কোনটা বুঝেন নাই বলেন? বিয়োগটা বুঝেন নাই? বুঝছি ম্যাম, সেটাই বললাম। ও আচ্ছা, বুঝেছেন, ওকে। আচ্ছা, এটা গেল। এরপরের যে লাস্ট ম্যাথটা আছে বিটুইন 85 এন্ড 95, তাহলে 85 থেকে 95 এর রেঞ্জের মধ্যে কাজটা করতে হবে। জি ম্যাম, ওপরের ম্যাটটার মতো ম্যাম। হ্যাঁ, এটা আগেরটার মতো, এই যে এই ম্যাথটার মতো, এটার মতো। সো এটা পারবেন, আর এটা রিপিট না করি। এগুলো দেখলে আপনারা পারবেন। আচ্ছা, এটাতে একটু এক্সট্রা কাজ আছে, এটা হয়তো দেখা দিতে পারি। আচ্ছা, আমি এটা একটু জাস্ট একটু বলে দিই। The average daily sales of 500 branch office were 150,000। হ্যাঁ, তাহলে ডেইলি গড়ে কত সেল হয়? 500টা ব্রাঞ্চে হচ্ছে 150,000 টাকার সেল হয়। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে 15,000। তাহলে 1,50,000 যে হচ্ছে তার থেকে কম বেশির গড় পরিমাণ হচ্ছে 15,000। তারপরে বলা হয়েছে কি, assuming the distribution to be normal indicate how many branches have have sales between 120,000 and 145,000। তার মানে কতগুলা ব্রাঞ্চে আপনার সেল হচ্ছে 120 থেকে 145,000 আছে সেটা বের করতে বলেছে। তার মানে আগে আপনাকে প্রবাবিলিটি বের করতে হবে, তারপরে হচ্ছে সংখ্যাটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি যখন আমরা বের করবো আগে, ওই যে দেখেন প্রবাবিলিটি 120 থেকে 145 এর মধ্যে আসছে কত, 0.34795। তাহলে এই প্রবাবিলিটিকে যদি আপনি 500 দিয়ে গুণ করে দেন তাহলে বের হয়ে যাবে না যে কতগুলো ব্রাঞ্চে আপনার কম আছে, মানে কম না, ওই ওই রেঞ্জের মধ্যে আছে। এই যে দেখেন 500 দিয়ে মাল্টিপ্লাই করে বলছে 174টা ব্রাঞ্চে আপনার সেল হবে হচ্ছে 120,000 থেকে 145,000 এর মধ্যে। না বুঝলে জিজ্ঞেস করেন, তাহলে আরো বুঝিয়ে দিব। খালি দেখে নেই, প্রবলেম আছে বুঝতে? ম্যাম 500টা কি কোত্থেকে আসলো? টোটাল টোটাল ব্রাঞ্চ হচ্ছে 500টা। ও ম্যাম, বুঝতে পারছি। এই জন্য বলছে আপনি আগে আমরা যদি প্রবাবিলিটি বের করি তাহলে ওই 500টার মধ্যে কয়টার মধ্যে আপনার সেলটা এই রেঞ্জের মধ্যে আসবে সেটা আমরা বের করতে পারছি 500 দিয়ে মাল্টিপ্লাই করে। জি ম্যাম। আমি আবার রিপিট করছি, যদি কারো কনফিউশন থাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি আবার আরো ভেঙে ভেঙে বুঝাবো। আদারওয়াইজ এটা এত বেশি কঠিন না, এই জন্য আমি রিপিট করতেছি। আরেকবার বলেন না, বুঝতে পারিনি। আচ্ছা, আবার বলতেছি, খেয়াল করেন। বলছে টোটাল ব্রাঞ্চ কয়টা? 500টা। এই 500টাতে প্রতিদিন গড়ে হচ্ছে 150,000 এর সেল হয়। হ্যাঁ, 150,000 এর সেল হয়। আর উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 15,000। তার মানে কম বেশি, মানে তারা তো প্রতিদিনই যে সেল করতেছে তার থেকে তো কিছু কম বেশি হচ্ছে। তো কম বেশির পরিমাণটা গড়ে হচ্ছে 15,000। এখন আপনাকে বলছে যে কতগুলা, এই যে 500টা ব্রাঞ্চের মধ্যে কতগুলা ব্রাঞ্চে সেলের পরিমাণ 120 থেকে 145,000। গড়ে তো বলছে 150, বাট এর মধ্যে তাহলে কয়টা ব্রাঞ্চের মধ্যে 120 থেকে 145,000 এর সেল হয়েছে? এখন আপনাকে তো ডিরেক্ট এখানে শুধু প্রবাবিলিটির কথা বলে নাই, বলছে কয়টা ব্রাঞ্চে কম হচ্ছে, মানে এই রেঞ্জের মধ্যে হচ্ছে সেটা বের করতে। না, আমার কোশ্চেনটা কি ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আগে আপনি এই রেঞ্জের মধ্যে আসার প্রবাবিলিটি কত সেটা বের করবেন। তো প্রবাবিলিটি যদি বের করতে পারি সেটাকে 500 দিয়ে গুণ করলে আমরা বুঝতে পারবো যে কতগুলা শপে এই রেঞ্জের মধ্যে সেল হয়েছে, কারণ টোটাল ব্রাঞ্চই হচ্ছে 500টা। এই যে
তো প্রবাবিলিটি যেহেতু 0.3479 আসছে, সেটাকে 500 দিয়ে মাল্টিপ্লাই করলো, আসছে হচ্ছে 174, মানে 173.95 আসছে। বাট ব্রাঞ্চের সংখ্যাটা তো আসলে ডিসক্রিট ওয়েতে না লেখাটা বেটার, সেজন্য 174 লিখেছে। ঠিক আছে, জি ম্যাম। ওকে। তাহলে সেম ভাবে সেকেন্ড কোশ্চেনের আনসারও 140 থেকে 165, তাহলে এটার প্রবাবিলিটি বের করলো 0.58991। তো সেক্ষেত্রে এটা পাওয়া গিয়েছে কি টোটাল 295টাতে আপনার সেলসের পরিমাণ হবে 140 থেকে 165,000 এর মধ্যে। এই তো শেষ। তাহলে আমাদের 3টা ডিস্ট্রিবিউশন কিন্তু শেষ। এই পর্যন্ত হচ্ছে থার্ড কুইজের সিলেবাস। হ্যাঁ, এই পর্যন্ত বলতে শুধু প্রবাবিলিটি আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকলো আপনাদের জন্য। ঠিক আছে, জি ম্যাম। ওকে, ভালো মতো করবেন, হোপফুলি এক্সাম ভালো হবে। আর কার কোনো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করেন, নাহলে ক্লাস শেষ করে দেব। কোশ্চেন আছে কারো?